আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়াইএসসি প্রেজেন্টস ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে উপলক্ষে আয়োজিত একটি ডিসকাস সেশন, যেটি ইউথ স্কিলস অ্যান্ড দ্য ওয়ার্কফোর্স অফ দ্য ফিউচার টাইটেলে অনুষ্ঠিত হচ্ছে। সো স্কিল বর্তমান সময়ে অন্যতম একটি বাজ ওয়ার্ড। বিশেষ করে তরুণদের মধ্যে এই বিশেষ বস্তুটি অত্যন্ত প্রয়োজনীয় এবং আকাঙ্ক্ষিত। তবে এই স্কিল নিয়ে এবং ইউথদেরকে নিয়ে এবং ভবিষ্যতের ওয়ার্ক প্লেসের যে অপরচুনিটিস সেগুলো নিয়ে প্রফেশনালরা আসলে কি চিন্তা করেন, সেই কথাটা, সেই স্টোরি শেয়ারিংটা করার জন্যই এবং সেই টিপসগুলো জানার জন্য আজকের সেশনটি অর্গানাইজ করা। এবং আমি শুরুতে যেটি বলেছিলাম যে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন। সো আমি আজকে আমাদের মাঝে পেয়েছি খুবই স্বনামধন্য এবং বিশেষ ব্যক্তিত্বকে আমাদের মাঝে অতিথি হিসেবে। তো দেরি না করে আপনার সাথে পরিচয় করে দিতে চাচ্ছি দুইজন খুবই ডাইনামিক এবং প্রফেশনাল মানুষের সাথে আপনাদের মাঝে নিয়ে আসতে চাচ্ছি। সো প্রথমে আমি যাকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি, তিনি বাংলাদেশ অর্গানাইজেশন ফর সফট স্কিলস বস এর ফাউন্ডার এবং লিড অ্যাক্টিভিস্ট। এছাড়াও তিনি সফট স্কিলস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিড এর ফাউন্ডার এবং চিফ স্ট্র্যাটেজিস্ট। এছাড়াও তিনি কর্পোরেট কোচ এর চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। So without any further ado, welcoming Mr. Jishu Tarokdar sir. Assalamu alaikum sir, welcome to the show. স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Thank you very much, Rafiu. For inviting me. আমাকে তো শোনা যাচ্ছে? স্যার, মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, স্যার এখন শুনতে পাচ্ছি। I am online now, you are offline. Sir, you are online now. Acha, good. Thank you very much. Thank you very much once again for inviting me to this program. So we can start. So I think we should have a question and answer session because Yes, I don't have. I'm online. Yes. Yes, sir. So, sir, how are you, sir? Okay. How are you doing right Thank now? you. স্যার, কেমন আছেন? আমরা আবার যিশু তরফদার স্যারকে কানেক্ট করার ট্রাই করছি। ইন দ্য মিন টাইম আমরা যাকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি, তিনি বর্তমানে বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। তিনি SIYB বাংলাদেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট। তিনি ন্যাশনাল ইউথ ফর ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট। সো ওয়েলকামিং মিস্টার KM হাসান রিপন স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, এই কোয়ারেন্টাইনের সময়টা, করোনা পরবর্তী সময়টা আসলে কেমন যাচ্ছে আপনার? প্রথমে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনাদের ইসলামিক গ্রিটিং দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কোয়ারেন্টাইন টাইম মার্চের 18 তারিখ থেকে শুরু হয়েছে এবং প্রতিদিন নতুন নতুন জিনিসকে অ্যাডপ্ট করবার চেষ্টা করছি, নতুন নতুন জিনিস নিয়ে কাজ করবার চেষ্টা করছি। যা কোভিড এর আগে কখনো ভাবিনি তা এখন ভাবছি, সেগুলোকে প্র্যাকটিস করছি, আর সেগুলোকে প্র্যাকটিস করে করে নিজের এক্সপার্টিসকে আমি বাড়াবার চেষ্টা করছি। তো এটা নিয়ে দিন কাটছে এবং ব্যস্ততা তো অবশ্যই আছে। আমরা আমাদের মাঝে যিশু তরফদার স্যারকে পেয়ে গিয়েছি আবার। স্যার, আপনি যদি একটু বলতেন কেমন আছেন, আপনার সময়টা কেমন কাটছে? এই COVID-19 এই সময়টা আসলে আমাদের তো একটা ক্রাইসিস টাইম চলছে।
ক্রাইসিস টাইমের মধ্যেও আমরা যেভাবে যতটুকু ভালো থাকতে পারি আর কি চেষ্টা করছি আর কি, পজিটিভ থাকার চেষ্টা করছি এবং ভালো থাকার চেষ্টা করছি, নিজেকে ইন্সপায়ার করার চেষ্টা করছি এবং আমার যারা ফেলো লার্নার্স আছে তাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করছি। এভাবেই সময়টা কাটছে আর কি। এই কোভিড-19 যতদিন থেকে শুরু হয়েছে এই প্যান্ডেমিকটা, তারপর থেকে এই নিউ নর্মাল সিচুয়েশন যেটাকে বলে আর কি, আমি এভাবেই কাটাচ্ছি আর কি। নিউ লার্নিং, তারপরে নতুন কোর্স পরিচালনা করা, এই সমস্ত নিয়ে আছি। ওকে, দ্যাটস সো নাইস স্যার। স্যার, স্কিল খুবই বাজওয়ার্ড বর্তমান সময়ে একটা। তো স্যার, এই স্কিলের ব্যাপারটাকে আপনি কিভাবে ডিফাইন করেন? কাকে বলেছেন? স্যার, আপনাকে বলছি স্যার। ও, আমাকে কোশ্চেন করেছেন, আচ্ছা। জি স্যার। স্কিল তো মানে এটা বাজওয়ার্ড আজকে না, এটা সবসময় আমাদের স্কিলের প্রয়োজন আছে। স্কিল বাংলা হচ্ছে দক্ষতা, দক্ষতা ছাড়া তো আমরা কোনো কাজই করতে পারবো না, তাই না? আমাদের যেরকম নলেজ লাগবে, তাই না, এটা যেটা হচ্ছে কি আমাদের কগনিটিভ ডোমেইনের কাজ, যেরকম নলেজটা খুবই গুরুত্বপূর্ণ, তো সেরকম আমাদের মানে ইমোশন বা এফেক্টিভ ডোমেইনের যে কাজটা, সেই ইমোশনটাকেও আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং ফাইনালি আমাদের যেতে হবে। তো আমরা যদি 3H দিয়ে এটাকে বর্ণনা করি তাহলে আমরা বলবো যে হেড মানে একটা এইচ, দ্যাট ইজ আওয়ার কগনিটিভ কম্পিটেন্স, এবং যেখানে আমাদের নলেজটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্ব সহকারে আমাদের নলেজ অ্যাকোয়ার করতে হবে। আমাদের যে এইচটা সেটাকে কলেকটিভ ডোমেইন, এটা হচ্ছে আমাদের ইমোশন, এটাকে আমরা বলতে পারি হার্ট, এটা রিপ্রেজেন্টেড বাই হার্ট। খুব সুন্দর করে আমরা এই এইচটাকে আমাদের ডেভেলপ করতে হবে। এবং ফাইনালি যে আমাদের সাইকোমোটর ডোমেইন, দ্যাট ইজ আওয়ার রিপ্রেজেন্টেড বাই আওয়ার হ্যান্ডস, যেটা আমার ফাংশনাল স্কিলস অ্যান্ড আওয়ার যেটাকে বলে হার্ড স্কিলস বলে আর কি। তো সেই জিনিসটা আমাদের ডেভেলপ করতে হবে। তো স্কিল বলতে আমরা দুটোই বুঝি, একটা হচ্ছে আমাদের সফট স্কিলস আর একটা হচ্ছে হার্ড স্কিলস। দুটো দক্ষতাকে আমাদেরকে শার্পেনিং করতে হবে সুন্দর করে। আমরা যদি টিকে থাকতে চাই, আমরা যদি থ্রাইভ করতে চাই, আমরা যদি ভবিষ্যতে গ্রো করতে চাই, এক্সেল করতে চাই জীবনে, সেই স্কিলগুলোকে আমাদের সবসময় এই শানিত করতে হবে, সুন্দর করে এগুলোকে শার্পেন করতে হবে। যত সুন্দরভাবে আমাদের স্কিলগুলোকে শার্পেন করতে পারবো, তত সুন্দরভাবে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো, এটাই বলবো আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনি খুব সুন্দরভাবে 3টি লার্নিং ডোমেইনের কথা খুব সুন্দরভাবে বললেন আমাদেরকে। তো আমরা একটু যেতে চাচ্ছি KM হাসান রিপন স্যারের কাছে। তো স্যার, স্কিলের যে ব্যাপারটা, সফট স্কিল এবং হার্ড স্কিল স্যার যেটি বললেন, তো এই ব্যাপারটা লাস্ট 10 বছরে কিভাবে চেঞ্জ হয়েছে, এটা যদি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে একটু শেয়ার করতেন আমাদের সাথে। চেঞ্জ ওয়ার্ডটা বলবো না, তবে এটা মানুষ এটার মূল্য বোঝা শুরু করেছে আর কি, মানে এটাকে মূল্য দিতে চেষ্টা করেছে। একসময় আমাদের সমাজটা একটু জিপিএ বা গ্রেড নির্ভর ছিল আর কি। হ্যাঁ, মানে যার যত গ্রেড বেশি হবে সে তত দ্রুত এগিয়ে যেতে পারবে, এরকম একটা ধারণা প্রচলিত ছিল। বাট আমরা পরবর্তীতে জব মার্কেটিং কিন্তু দেখেছি যে গ্রেড তো অবশ্যই গুরুত্বপূর্ণ, মানে ভার্সেটাইল পার্সোনালিটি যাকে বলে, যে আপনার গ্রেডও থাকতে হবে, আপনার পার্টিকুলার পেশাভিত্তিক দক্ষতা থাকতে হবে, আর সেই দক্ষতাকে মানুষের কাছে উপস্থাপন করবার মতো সেরকম বিহেভিয়ার আপনার থাকতে হবে। হ্যাঁ, আপনি খুব ভালো দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা আপনি কম্পিউটার প্রোগ্রামার বা আপনি সিভিল ইঞ্জিনিয়ার, বাট আপনার ভেতরে উপস্থাপন করবার মতো সেই মানসিকতা নেই বা সেই অ্যাটিটিউড নেই। একটা সময় ছিল, যেটা আমি আগেই শুরু করেছিলাম, জিপিএ নির্ভর কর্মক্ষেত্র, তারপরে এক সময় বলা হলো যে দক্ষতা নির্ভর কর্মক্ষেত্র। এখন আবার এই কোভিড-19 আসার পর সব এমপ্লয়াররা, বিশেষ করে পাশ্চাত্যের বড় বড় এমপ্লয়াররা, তারা বলছে এবার অ্যাটিটিউডকেও আমরা ভ্যালু দিচ্ছি, মানে অ্যাটিটিউড নির্ভর মানে কর্মক্ষেত্র তারা প্রাধান্য। তো সবকিছু মিলিয়ে আসলে পরিবর্তনটা ওইভাবে ওই সেন্সে না বলে আমি বলতে পারি যে রিয়ালাইজেশনের এক ধরনের পরিবর্তন হচ্ছে। মানুষ বুঝতে শুরু করেছে যে কতটা গুরুত্বপূর্ণ, ধরেন সিম্পল এমএস ওয়ার্ড এক্সেল জানাটা কতটা গুরুত্বপূর্ণ। যদি আমি এটাকে টেক সেভির ভেতরে ফেলবার চেষ্টা করি, টেকনোলজি অ্যাওয়ারনেস বা আইটি স্কিলস মধ্যে ফেলবার চেষ্টা করি। আবার আমি খুব ভালো এক্সেল জানি, বাট আমি এক্সেল যে জানি এইটা আমি ঠিক মতো বলতে পারি না, হ্যাঁ, উইথ দ্য রাইট অ্যাটিটিউড, তাহলে তো আবার আমার সেটা কোনো কাজে আসবে না। তো
তো আমি মনে করি যে একটা মানুষ যখন তার অনুশীলনের জায়গাটা খুঁজে পাবে, সঠিক অনুশীলনের জায়গাটা খুঁজে পাবে, তখন সে আসলে এই বিষয়গুলো যেটি আমাদের সম্মানিত যিশু তরফদার ভাই বললেন, যে শার্পেনিং এর কথাটা বললেন, শার্পেনিংটা তো আসে আপনার ওই যে বলে না 5টা লেয়ার অফ লার্নিং কম্পিটেন্সির ক্ষেত্রে বলে আর কি, যে তুমি দেখে শেখো, তুমি শুনে শেখো, তুমি করে শেখো। কিন্তু আমরা কেউ করে শিখতে চাই না, আমরা করে শিখতে চাই। আমাদের বাংলাদেশে এখনো পেন অ্যান্ড পেপার বেসড পারফরমেন্স, হ্যাঁ, মানে ইভালুয়েশন, মানে আপনি মুখস্থ করে যত বেশি লিখতে পারবেন তত নাম্বার পাবেন, তত আপনি ব্রাইট স্টুডেন্ট হিসেবে আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবে। তো এই যে পেপার অ্যান্ড পেন্সিল বেসড পারফরমেন্স থেকে এখন বেরিয়ে আসছে, এখন একাডেমিশিয়ানরা চিন্তা করছে যে না, ডেমনস্ট্রেশন বেসড এভালুয়েশন করা দরকার। তো বলছে যে তুমি দেখে শিখতে হবে, শুনে শিখতে হবে, করে শিখতে হবে, যা করেছো সেটা অনুশীলন করতে হবে, বারবার অনুশীলন করতে হবে, দরকার হলে 1000 বার অনুশীলন করতে হবে, so that you can produce error free work, and then you have to share whatever you have practiced. তো যখনই আপনি শেয়ারিং লেভেলে চলে যেতে পারবেন, তখন দেখবেন মানে আপনি মাস্টার হবার মানে দিকে আপনি হাঁটা শুরু করলেন। তো আমি মনে করি এই 5টা লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে শুধু দেখবো আর কিছু করব না, বা শুধু দেখবো শুনবো আর কিছু করব না, অ্যাপ্লাই করব না। তো যেটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আজ থেকে 300 বছর আগে বলছে, যে আই হিয়ার আই ফরগেট, আই সি আই ক্যান রিমেম্বার, আই ডু আই আন্ডারস্ট্যান্ড, আই প্র্যাকটিস আই বিকাম এক্সপার্ট, and I teach, then I become master. তো 300 বছর পরে এসে কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের অনেক শিক্ষকদের কিন্তু এটা বিশ্বাস করাতে পারি না যে কম্পিটেন্সিটা কোথায়, কর্মদক্ষতা নিশ্চিত করবার পিলারটা কোথায়। হ্যাঁ, তো আমার মনে হয় যে দিস ইজ দ্য টাইম যেটা আমাদেরকে এখন শেখাচ্ছে কোভিড-19। ওকে স্যার, তো আমরা একটু যিশু তরফদার স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে সিজিপি এর যে ব্যাপারটা, একাডেমিক অ্যাক্টিভিটিস এর সাথে সফট স্কিলের যে ইনফর্মাল যে এডুকেশনটা, ওইটা কতটুকু ইম্পর্টেন্ট, আমরা সফট স্কিলটাকে কিভাবে কাজে লাগাতে পারি আমাদের কর্মক্ষেত্রে বা ডেইলি লাইফে? গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় আরেকটা স্কিলকে বা আরেকটা দক্ষতাকে বা আরেকটা অ্যাচিভমেন্টকে আমরা খাটো করে দেখি, কিন্তু আমি কখনো সেটা করি না। আমি যেটা করি যে আমি সিজিপিএ কেও গুরুত্ব দিচ্ছি, কারণ এই সিজিপিএটাই তো আপনাকে একটা এন্ট্রি দেবে এক জায়গায়, তাই না? একটা ভালো জায়গায় যদি আপনি লেখাপড়া করতে চান, ভালো বিশ্ববিদ্যালয়ে যদি লেখাপড়া করতে চান, আপনার যদি সেরকম একটা এইম থাকে, তাহলে অবশ্যই আপনার ভালো সিজিপিএ আর্ন করতে হবে, তাই না? এখন আপনি কেউ যদি আপনাকে বলেন সিজিপিএ এর কোনো দরকার নাই, আপনি শুধু ওই সফট স্কিলস ডেভেলপ করেন, তো ওই সফট স্কিলস দিয়ে তখন আবার কোনো লাভ হবে না। ইনফ্যাক্ট সিজিপিএটা মানে আর্ন করার জন্য কিন্তু আপনার অনেক সফট স্কিলস লাগবে। এই যে আপনার ধৈর্য শক্তি, আপনার পরিশ্রম করার ক্ষমতা, তারপরে আপনার যে লার্নিং ক্যাপাসিটি, এখানে আবার ইমোশনাল এনগেজমেন্ট, মোটিভেশন, এগুলো সবই সফট স্কিলসের অংশ। অতএব এগুলো কোনো কিছুই আলাদা না, এভরিথিং ইজ ইন্টার রিলেটেড। আমি যদি একজন ভালো পরীক্ষা দিয়ে ভালো সিজিপিএ আমি আর্ন করতে পারি, দিস ইজ অলসো ভেরি গুড। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই সিজিপিএটাকে মানে ভালো মতো আর্ন করা। এটাকে কখনোই আন্ডারমাইন করা যাবে না, এটাকে কখনোই ডিসক্রেডিট করা যাবে না, অথবা এটাকে কখনোই আমরা যেন ডাউন প্লে না করি, এটাই আমি বলবো। সবাই, আমরা ইউথদেরকে বলবো, সবাই আপনারা খুব ভালো করে লেখাপড়া করবেন, যাতে করে আপনার ভালো গ্রেড থাকে। এটাকে কিন্তু আপনাকে অনেক অ্যাক্সেসিবিলিটি দেবে। আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যখন লেখাপড়া করতে যাবেন, তখন কিন্তু এটা আপনার একটা অ্যাসেট হিসেবে গণ্য হবে। আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্সই পাবেন না যদি আপনার সিজিপিএটা ভালো না থাকে। সো দিস ইজ নাম্বার ওয়ান। আর এটা করতে গেলেও কিন্তু আপনার সফট স্কিলস অনেক হাই থাকতে হবে। একটু আগে আমি উদাহরণ দিয়েছি যে আপনার ধৈর্য শক্তি বা পেশেন্স, আপনার ডিসিপ্লিন। একটা ভালো ছাত্র কখন হয়? যার সফট স্কিলস গুলো খুব হাই। আমরা মনে করি এটা সফট স্কিলস গুলো আলাদা কিছু না, সফট স্কিলস গুলো আলাদা কিছু না, এগুলো আমাদের জীবনের সঙ্গে একদম জড়িয়ে আছে। প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের সফট স্কিলস প্রয়োজন। তো আমি যদি স্টাডি করতে চাই ভালো করে, আমার সফট স্কিলস এর দরকার। একটু আগে বললাম, ডিসিপ্লিন লাগবে, পেশেন্স লাগবে, আমার পাংচুয়ালিটি লাগবে, টাইম ম্যানেজমেন্ট লাগবে, আমার হার্ডওয়ার্ক লাগবে, সবই সফট স্কিলস, সবই সফট স্কিলস, তাই না? আমার প্রবলেম সলভিং স্কিলস লাগবে, আমার ডিসিশন মেকিং স্কিলস লাগবে, ক্রিটিক্যাল থিঙ্কিং, লার্নিং করতে হলে আমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল ডেভেলপ করতে হবে। এগুলো কিন্তু সবই সফট স্কিলসের অংশ। এগুলো সব কিছু আমাদের সুন্দর করে ডেভেলপ করতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এর পাশাপাশি আমাদের বিহেভিয়ার, আমাদের কমিউনিকেশন স্কিলস, তারপরে পিপল স্কিলস, সোশ্যাল স্কিলস, যাই বলি না কেন, এগুলো আমাদের পাশাপাশি ডেভেলপ করতে হবে।
সো অতএব স্কিল একটা হোলিস্টিক বিষয়, এর মধ্যে নলেজ, হার্ড স্কিলস, সফট স্কিলস সবকিছু মিলিয়ে, অ্যাটিটিউড সবকিছু মিলেই স্কিল। একটাকে বাদ দিয়ে আরেকটা কিন্তু কখনো ডেভেলপ করা যায় না। তো আমি এটাই বলবো যে কোনো কিছুকেই আপনারা কখনোই আন্ডারমাইন করবেন না। তবে আমি যদি এখন বলতে হয় যে কোন সফট স্কিলসগুলো বা কোন হার্ড স্কিলসগুলো আমাদের ডেভেলপ করতে হবে, সেটা একটা ভিন্ন বিষয়, যে কোন বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, তাই না? বিসাইডস আওয়ার কি বলে সিজিপিএ বা একাডেমিক কোয়ালিফিকেশন, তো সেগুলো অবশ্যই সফট স্কিলস আমাদেরকে দিতে হবে। পাশাপাশি ওই একাডেমিক কোয়ালিফিকেশন যাতে আমরা কাজে লাগাতে পারি সেজন্য, এবং একদম প্র্যাকটিক্যাল স্কিল আমাদের ডেভেলপ করতে হবে। তো সেই প্র্যাকটিক্যাল স্কিলটা আমাদের ডেভেলপ করতে হবে, পাশাপাশি আমাদের এই একাডেমিক সিজিপিও দরকার, সফট স্কিলস দরকার। কোনো কিছু ফেলনা না, আমি এটা মানে মানে সারাংশ যেটা বলবো, সারমর্ম, যে কোনো কিছুই ফেলনা না, কোনো কিছুকেই আন্ডারমাইন করা যাবে না, কোনো কিছুকেই মানে আন্ডার এস্টিমেট করা যাবে না, ডাউন প্লে করা যাবে না, এটাই বলবো আর কি আপাতত। পরে আবার কোশ্চেন নিয়ে আমি আলাপ করবো আর কি। থ্যাংক ইউ। ওকে স্যার, তো আমরা একটু যেতে চাচ্ছি কে এম হাসান রিপন স্যারের কাছে। স্যার, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বর্তমানে ইউথরা যারা জব সেক্টর ঢুকছে বা কোনো নিজে একটা স্টার্ট আপ ক্রিয়েট করছে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তারা একটা ব্যাকগ্রাউন্ডে স্টাডি করলো, কাজটা করছে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে। তো এই ব্যাকগ্রাউন্ড শিফটিং এর জন্য কি কোনো এক্সট্রা স্কিল দরকার হয়, নাকি আমাদের দেশের যে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভে আসলে ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ম্যাটার করে না? আপনি কি মনে করছেন কে এম হাসান রিপন স্যার? ব্যাকগ্রাউন্ড শিফটিং বলতে মানে মার্কেটিং এ পড়ছে, কাজ করছে, সেলস মানে কাজ করছে। ব্যাকগ্রাউন্ড শিফট মানে ধরেন, মানে আমি যদি বলি যে একজন কখন তার এই শিফটিংটা করে, মানে যখন সে দেখে যে কোনো ফর এক্সাম্পল এত সুন্দর করে যিশু ভাই কথা বললেন, আমি যদি এখন মনে করি যে না আমি আজকে যিশু ভাই হয়ে গেলাম, হতে চাই, আবার কিছুদিন যিশু ভাইকে রিসার্চ করবার পর আমি যদি যেটাই আসলে যিশু ভাই বারবার বলছিলেন ধৈর্যের কথা, তাই না, আমি আবার আরেকজনকে দেখলাম, আমি আবার তার রূপ ধারণ করতে চাই। মানে এই যে বাটারফ্লাই অ্যাটিটিউড, এই বাটারফ্লাই অ্যাটিটিউডটাই কিন্তু আপনাকে আসলে মানে ফ্রম এই ব্যাকগ্রাউন্ড টু সেই ব্যাকগ্রাউন্ড। তো আপনার যদি প্রপার রিসার্চ থাকে ডিউরিং ইয়োর ইউনিভার্সিটি লাইফ, আমি তো বলি যে পাওয়ার অফ স্টুডেন্ট লাইফ, যে 4 বছর একটা ইউনিভার্সিটিটা জিনিস জিপিএ 4/4 পেতে পারে, ক্লাস বাসা, আর বাসায় বসে পুরোটা মুখস্থ করলেন, মুখস্থ করে আমরা ইন্টারনেটের সম্ভবত সমস্যা। স্যার, আমি একটু রিপন স্যারকে কানেক্ট করার ট্রাই করছি। আমি কি আছি? জি স্যার, ইউ আর ব্যাক অনলাইন। স্যার, আমরা শুনতে পাচ্ছি। রাইট, মানে আসলে এই ইন্টারনেটটা উপরে, হ্যাঁ ওই ইন্টারনেটের উপরে এত বেশি চাপ পড়েছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যিনি এখন ইউনিভার্সিটি লাইফের গোল্ডেন টাইমটা মানে অতিবাহিত করছেন, দ্য পাওয়ার অফ স্টুডেন্ট লাইফের ভেতরে আছেন, তাদেরকে এখন তার পার্টিকুলার ফিল্ডের যারা পিক পারফর্মার তাদেরকে অবজার্ভ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি ক্লাসে তো তাকে অ্যাটেন্ড তিনি করবেনই, ক্লাসের পড়াগুলো সে অবশ্যই নেবেন। আমি নিজেও যিশু ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত যে সিজিপিএ ইজ মাস্ট। সিজিপিএ না থাকলে তখন আপনার মেকআপের প্রয়োজন হবে, আরো অনেক কাজ করতে হবে সো দ্যাট আপনি ওই মানে খারাপ সিজিপি কে যেন আপনি মানে ব্যাকআপ দিতে পারেন, যেন মেকআপ দিতে পারেন। তো এত কষ্ট করবার দরকার কি? একটু ভালো করে পড়াশোনা করলেই তো সিজিপিটা বেড়ে যায়। ফর এক্সাম্পল, এখন যিনি শুধুমাত্র ক্লাস বাসা করবেন কিন্তু কোনোদিন কোনো কমিউনিটি ওয়ার্কের সঙ্গে যুক্ত হলেন না, কোনোদিন কোনো ক্লাব অ্যাক্টিভিটির সাথে যুক্ত হলেন না, কোনোদিন কোনো পার্ট টাইম ফুল টাইম জবের চিন্তাই করলেন না, সবাই চিন্তা করলেন যে আমি আমার কাজ পড়াশোনা শেষ করবার পর তারপরে আমি জব মার্কেট বা এমপ্লয়মেন্ট নিয়ে আমি চিন্তা করব, তাহলে তো সে এই যে ব্যাকগ্রাউন্ড শিফটিং এর ভেতরে পড়ে যাবেন, কখনো এই ব্যাকগ্রাউন্ডে কখনো সেই ব্যাকগ্রাউন্ডে। তো সেজন্য আমি মনে করি যে দ্য পাওয়ার অফ ইয়োর স্টুডেন্ট লাইফটাকে যদি আপনি ডে 1 থেকে ইউটিলাইজ করেন, বা যার হাতে এখন 1 বছর সময় আছে বা 6 মাসও যদি সময় থাকে, ইউ হ্যাভ টু স্কেচ ডাউন যে সেই ব্যাকগ্রাউন্ডের টপ পিক পারফর্মাররা কারা আছে, সেই ব্যাকগ্রাউন্ডের ভালো ভালো অর্গানাইজেশন গুলো কোনটা আছে, সেই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এমন কোন কোন ফ্রেন্ড বা কোন কোন টিচাররা যুক্ত আছেন,
সেগুলোকে নিয়ে যদি ইটস লাইক আ গেম, মানে এটা একটা গেমের মতো আপনাকে চিন্তা করতে হবে, জাস্ট লাইক আ চেস বোর্ড। আমরা যখন চেস খেলি তখন কিন্তু আমরা আরেকজনের চালকে মানে কি করবার চেষ্টা করি, অ্যানালাইসিস করার চেষ্টা করি চেসে যেটা হয়। তো আপনারা যদি নিজেরা যারা দাবা খুব ভালো খেলেন, তো দাবা ক্যান বি ইয়োর প্র্যাকটিক্যাল লাইফে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে কে ঘোড়ার চাল দিচ্ছে, কে হাতির চাল দিচ্ছে, বা কে সোলজারকে মুভ করছে। তো ওইটা হইতে পারে। তাহলে আমি মনে করি যে এই স্কেচটা যদি আপনার ডিউরিং ইয়োর স্টুডেন্ট লাইফ থাকে, তাহলে শিফটিং এর প্রশ্ন আসবে না। আর যদি চলেও আসে শিফটিং এর প্রশ্ন, তাহলে আবার নতুন করে আবার স্কেচ। বাট আমি ফ্রিকুয়েন্ট চেঞ্জার তাদেরকে বলবো যারা ওই মানে পাওয়ার অফ স্টুডেন্ট লাইফটাকে মিস করেছে। তাদেরকে আসলে শিফট করা ছাড়া আসলে তেমন কিছু নাই। কারণ এখানে যিশু ভাই আছেন, তিনি কিন্তু উনার একটা ফিল্ডেই উনি কিন্তু উনার ক্যারিয়ারকে লিড করে গেছেন। হ্যাঁ, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এখনো নাম বললে যিশু ভাইয়ের নাম চলে আসবে অনেকের মধ্যে। কেন? বিকজ উনি কিন্তু প্যাশনেট ছিলেন ওই ব্যাকগ্রাউন্ডের ওপর। এক্স্যাক্টলি স্যার, প্যাশন থাকাটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কাজের ক্ষেত্রেই। আমরা আবার একটু যিশু স্যারের কাছে আসতে চাচ্ছি। স্যার, এখন যেহেতু পরিস্থিতিটা খুবই চেঞ্জিং একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যে জব মার্কেটে একটা ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে, আমাদের লিকুইডিটি ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে। তো কম্পিটিটিভ জব মার্কেটটাতে এটার সাথে কোপ আপ করার জন্য আসলে ইউথদের কি কি স্কিল গ্যাদার করা উচিত? যিশু স্যার। স্যার, মাইকটা আনমিউট করে তারপর একটু বলুন। থ্যাংক ইউ। রিপন একটা ইনফরমেশন আমার সম্পর্কে দিয়েছে যে আমি হোটেল ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করেছি, বা এখনো হয়তো কনসালটেন্ট হিসেবে অনেক সময় কাজ করে থাকি আর কি হোটেল ইন্ডাস্ট্রিতে। অর্থাৎ আমি হোটেলিয়ার, হসপিটালিটি ইন্ডাস্ট্রি মোর দেন 30 ইয়ার্স আমি এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলাম, বা এখনো আছে কিছুটা। আমার টোটাল প্রফেশনাল লাইফ হচ্ছে 36 ইয়ার্স। অর্থাৎ আই স্টার্টেড মাই ক্যারিয়ার in 1984, সেই হিসাবে 36 ইয়ার্স চলছে, এবার 2000 এটা চলছে আর কি। তো এটা কিন্তু আসলে চট করে হয়নি। আমাদের সময় তো এরকম কোনো মেন্টরশিপও ছিল না, অনলাইন প্রোগ্রামও ছিল না। আমি যে এখন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনে আছি, তখন এরকম প্রফেশনের কোনো নামগন্ধও ছিল না। যে একটা বইটই আমরা পড়তে পারতাম পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে, এই পর্যন্তই আর কি। ডেল কার্নিগের বই পড়েছি বা এই ধরনের আর কি। তো এছাড়া তো আর কোনো ছিল না। আমাদের টিচাররা হয়তো কিছু কিছু কথাবার্তা বলতো, এটাই আর কি। তবে আমি যেটা বলবো যে আমি কিন্তু এই সলিড ব্যাকগ্রাউন্ডের লোক না। ইনফ্যাক্ট আমাকেও অনেক ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং আমি পৃথিবীর এমন কোনো প্রফেশন বা ছোটোখাটো কাজ নেই আমি না করেছি। আমি যেহেতু হসপিটালিটিতে ট্রেনিং নিয়েছি, আমি ওসিডিসি ওসিডিসি মানে তো আপনারা নিশ্চয়ই জানেন, যে অনিয়ন কাটার বা অনিয়ন চপার, ডিশ ক্লিনার, ফ্লোর ক্লিনার, সব কাজই আমি ক্লিনিং সবই কাজ করেছি। এবং আমি সামারে সেই পত্রিকা, মানে আমি জাপানে ছিলাম তখন, মানে কি বলে, নিউজ পেপার ডেলিভারি বয়ের কাজও করেছি, ঠিক আছে, রেস্টুরেন্টে ওয়েটারের কাজও করেছি, কিচেন হেল্পের কাজও করেছি, কুকের কাজও করেছি, তাই না, সব ধরনের। তারপরে বাংলাদেশে আমি ছাত্র পড়িয়েছি। তারপরে ভিডিওগ্রাফি করেছি, ভিডিও ক্যামেরা কাঁধে নিয়ে আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি। তারপরে ফটোগ্রাফার হিসেবে কাজ করেছি। মানে আমি যদি একটা লিস্ট করি যে কত ধরনের কাজ করেছি, তার একটা বিশাল লিস্ট হয়ে যাবে আর কি। তো এগুলো কিন্তু সবই পরবর্তীকালে আমাকে হেল্প করেছে টু ডেভেলপ মাই ক্যারিয়ার। তো জ্যাক মা একটা কথা বলেছেন, আমি খুব পছন্দ করি, যে একটা বয়স পর্যন্ত ইউ ক্যান এক্সপেরিমেন্ট, কোনো সমস্যা নেই। আপনার যদি ছাত্র জীবনে, এই যে রিপন ভাইয়া যেটা বললেন আর কি, যে লেখাপড়ার পাশাপাশি আপনার যা ইচ্ছা করে আপনি করুন। এগুলো আপনাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এগুলো আপনাকে এক্সট্রা মাইলেজ দেবে। অর্থাৎ আপনার লিডারশিপ স্কিল বলেন, সেলিং স্কিল বলেন, এই স্কিলগুলো কিন্তু আপনার ডেভেলপ হয়ে যাবে। আমি যখন ভিডিওগ্রাফি করেছি, ফটোগ্রাফি করেছি, এমনকি পেইন্টিং করে বিক্রি করেছি, পেইন্টিং করেছি আর কি। তারপরে টিউটরিং করেছি, ছাত্র পড়িয়েছি। তারপরে খবর কাগজ বিলি করেছি। তারপরে সামার ভ্যাকেশনের সময় তারপরে ওয়েটারের কাজ করেছি, কুকের কাজ করেছি। তো আমি যদি একটা লিস্ট করি, আরো বেশি অনেক কিছু করেছি, কিন্তু সবই আমাকে কিন্তু এক্সপেরিয়েন্স দিয়েছে। জ্যাক মা বলেছেন যে তোমার যে লাইফটা, তুমি যদি তোমার লাইফটাকে, রিপন যেটাকে বলো, যে স্কেচিং করার জন্য, সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য একটা এজ পর্যন্ত তুমি এক্সপেরিমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি হয়তো তোমার 25 বা 26 বা এই ধরনের বয়স পর্যন্ত তুমি যত খুশি এক্সপেরিমেন্ট করো।
তো দেখো, ট্রাই আউট করো। বাটারফ্লাই ওই সময়টা হলেও কোনো সমস্যা নেই, ইউ ক্যান ট্রাই আউট হিয়ার অ্যান্ড দেয়ার, তারপর তোমার একটা জিনিস চট করে ভালো লেগে যাবে। আমি ওরকম অনেক কিছু ট্রাই আউট করেছি, চট করে আমার এই হোটেল ম্যানেজমেন্টটা ভালো লেগে গেল। দেন আই স্টিক টু দি হোটেল ম্যানেজমেন্ট, এবং আমি কন্টিনিউয়াসলি 30 ইয়ার্স আমি জব করেছি, তাই না, জব করেছি। এবং পাশাপাশি আবার এই ট্রেনিংটাকে আমার ভালো লেগে গেল, কারণ আমি হোটেল ম্যানেজমেন্ট যখন আমি করছিলাম, তখন আবার এই ট্রেনিং ডিপার্টমেন্টে আমি একটা চাকরি পেয়ে গেলাম। তো যখন আমি ট্রেনিং ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেলাম, তখন আমার ভীষণ ভালো লেগে গেল, যার এই দারুণ, তো এটা তো আমার লাইফের মনে হয় এটাই কি গাই, বা এটাই আমার পারপাস হওয়া উচিত, তাই না। সেটাও অনেকদিন হয়ে গেল, 96 থেকে আমি ট্রেনিংয়ে কাজ করছি। তো তখন আমি ওই ট্রেনিংটাকে ভীষণ ভালোবাসলাম, এবং পাশাপাশি আমার সাইড বিজনেস হিসাবে শুরু করে দিলাম। উইকেন্ডে আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করাতে শুরু করে দিলাম আমার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। তারাও আমাকে ইন্সপায়ার করলো যে খুবই ভালো, তুমি আমাদের ট্রেনিং ম্যানেজার এবং তুমি ট্রেনার, তুমি অন্য জায়গায় অভিজ্ঞতা সঞ্চয় করো, কোনো সমস্যা নেই। তো এই যে আমার ভালো ভালো বস পেয়েছিলাম, তারাও আমাকে ইন্সপায়ার করেছে। এবং অনেকদিন কিন্তু আমি জব রেখেছিলাম, অনেক দিন আমি জব করতাম, এবং পাশাপাশি আমি এই ট্রেনিংটা চালিয়ে গিয়েছি। সো এভাবে আমি আমার ক্যারিয়ারটা যদি বলি, যে ইনিশিয়ালি আই হ্যাড নো প্ল্যান। এই জন্য অনেকেরই আবার এখন তো সুযোগ সুবিধা হয়ে গেছে, এখন ইউ ক্যান প্ল্যান, কিন্তু আমাদের সময় কিন্তু এরকম প্ল্যান করার সুযোগও ছিল না। মানে ড্রিফটার ভালো, মানে তখন এই যে ডিভিশন ছিল, কে কোন ডিভিশন পেলো সেটার উপর নির্ভর করে পরীক্ষা টরীক্ষা দিলে বিভিন্ন জায়গায় চান্স পাওয়া যেত। তারপরে ওইভাবে আমরা লেখাপড়া করতাম। কিন্তু আমি ছিলাম খুবই বাউন্ডেলে এবং অরুণচন্ডী স্বভাবের লোক, এবং খুব যাকে বলে ড্রিফটার। এখানে ভালো লাগে না, সেখানে ভালো লাগে না, এখানে ভর্তি হলাম, সেখানে ভর্তি হলাম, এভাবে আর কি জব, কি বলে, এভাবে মানে ইউনিভার্সিটি হপিং যেটাকে বলে, এভাবে করলাম। করে একসময় আমার মানে ইয়ার গ্যাপ হয়ে গেল, ব্রেকআপ স্টাডি হয়ে গেল, তাই না। তারপরে আমি একসময় হয়তো খুঁজে পেলাম যে এই স্টাডিটা আমার ভীষণ ভালো লাগছে, যে হোটেল ম্যানেজমেন্ট স্টাডিটা। তখন বাংলাদেশের প্রশ্নই ছিল না, বাংলাদেশে এগুলো ছিলই না, ওই ডিপ্লোমা এগুলো করানো হতো যে পর্যটনের, কিন্তু আর কোনো সুযোগ ছিল না। তো তখন বিদেশে একটু সুযোগ ছিল, তো তখন আমি হয়তো এই অরুণচন্ডী বা বাউন্ডেলের স্বভাবের লোক হিসেবে বিদেশে হাজির হয়েছি, এবং ওখান থেকে শিখেছি। পরে আমি কিন্তু স্টিক করে গেছি। আমি যখন স্টিক করে গেছি, then I built a great career in the hospitality industry. I had a glorious career in the hospitality industry, long and খুবই fulfilling, satisfying career. তো আবারও বলছি আমি, যে ইনিশিয়ালি কয়েকটা বছর এক্সপেরিমেন্ট করা যেতে পারে, আমি জ্যাকমার কথাটা বলি আর কি। এবং তারপরে কিন্তু আপনাকে একটা নিজের যে ইকিগাই যেটাকে বলে, আপনার ভকেশন, এটাকে সেট করে ফেলতে হবে। আপনি যদি অনেক বেশি বয়সে গিয়েও আবার এই বাটারফ্লাই হয়ে যান, তখন কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, যে তখন আর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না, এটাই বলবো আর কি। So, sir, your story is very inspiring for the youth, also for me. And sir, আমরা কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সিজিপিএ রিলেটেড। আপনি বলেন সিজিপিএটা খুবই ইম্পর্টেন্ট, সাথে সফট স্কিলটা ইম্পর্টেন্ট। তো অনেকে আমাদেরকে এখানে কমেন্ট করে জানাচ্ছেন যে সিজিপিএটা মেইনটেইন করার সাথে সাথে সফট স্কিল গ্যাদার করার অ্যাক্টিভিটিস গুলো করা একটু ডিফিকাল্ট। তো তাদের জন্য কি অ্যাডভাইস দিতে চাচ্ছেন আপনি? না না, মোটেও ডিফিকাল্ট না। সফট স্কিলস তো সবসময় ঘটছে, ইট ইজ হ্যাপেনিং উইদিন ইউ। সফট স্কিলস ছাড়া আপনি একটা মুহূর্তেও বাঁচতে পারেন না। সফট স্কিলস মানে আপনার টাইম ম্যানেজমেন্ট। আপনি যখন লেখাপড়া করছেন তখন টাইম ম্যানেজমেন্ট করছেন না, you are practicing soft skills all the time simultaneously. Whatever you do, either you are studying or you are working or whatever you are doing, you are actually applying your soft skills. যখন আপনি লেখাপড়া করছেন তখন আপনি টাইম ম্যানেজমেন্ট করছেন, তখন আপনি ডিসিপ্লিন মেনটেন করছেন, তখন আপনি সুন্দর করে অর্গানাইজ করছেন আপনার স্টাডিটাকে, আপনার বইটাকে, বা আপনার ক্লাস ওয়ার্ককে, তাই না। এগুলো সবই কিন্তু পার্ট অফ সফট স্কিলস। আপনি প্রবলেম সলভিং করছেন, ডিসিশন মেকিং করছেন, আপনি ডিপ লার্নিং করার জন্য অ্যানালিটিক্যাল থিঙ্কিং করছেন, আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করছেন, ক্রিয়েটিভ থিঙ্কিং করছেন, আপনি আবার কমিউনিকেশন করছেন সুন্দর করে, আপনি যখন লেখাপড়া করছেন সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছেন, তাই না। এগুলো কিন্তু পার্ট অফ সফট স্কিলস। আপনি সুন্দর করে কমিউনিকেট করছেন, আপনি তারপরে ক্লাসের ক্যাপ্টেন হচ্ছেন, তার মানে আপনি লিডারশিপ স্কিল ডেভেলপ করছেন, আপনি হয়তো একটা প্রজেক্টের একটা সবাই মিলে একটা গ্রুপ ওয়ার্ক করছেন, একটা টিম ওয়ার্ক করছেন, টিম বিল্ডিং করছেন, অল সফট স্কিলস। তার মানে সফট স্কিলসটা আমাদেরকে মানে সাইমালটেনিয়াসলি আমরা যে কোনো কাজ করি না কেন, এগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে। এটা আলাদা করে ডেভেলপ করতে হবে না, নেভার থিঙ্ক এটা আমার আলাদা করে সময় দিতে হবে। আলাদা করে ডেভেলপ করার কোনো মানে বিষয় না, এটা আপনার লাইফে ঘটছে, এই মুহূর্তে ঘটছে, তাই না। এবং এটাকে আপনাকে জাস্ট অ্যাওয়ারনেস লেভেলে নিয়ে আসতে হবে।
যে আমি কমিউনিকেশন যখন করব সুন্দর করে কমিউনিকেশন করব, আমার ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে হবে, আমার ভোকাবুলারি ডেভেলপ করতে হবে, আমার টিম ওয়ার্ক ডেভেলপ করতে হবে, অন্য মানুষের সঙ্গে সুন্দর রিলেশনশিপ ডেভেলপ করতে হবে, আমাকে এমপ্যাথেটিক হতে হবে, আমার ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করতে হবে। এগুলো কিন্তু আপনার অন্যান্য কাজের সঙ্গে সঙ্গে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে। এর জন্য আলাদা টাইম দেওয়ার কোনো দরকার নেই, আমি এটাই বলবো আর কি। হ্যাঁ, আলাদা টাইম পরে দিতে পারেন অল্প করে, কিন্তু আপনার লেখাপড়ার পাশাপাশি একই সঙ্গে আপনাকে এই সফট স্কিলসটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে? পাশাপাশি আবার হার্ড স্কিলও ডেভেলপ করতে হবে। কারণ অনেক সময় আমরা এই মানে যেটা হয়, এই লেখাপড়া মানে করতে করতে আমরা শুধু বুকিশ নলেজটাই শুধু অ্যাকুয়ার করি, কিন্তু সেটাকে আর আবার অ্যাপ্লাই করতে পারি না, তাই না? তো সেই অ্যাপ্লিকেশনের স্কিলটাও আমাকে ডেভেলপ করতে হবে, যে আমি যেটা শিখলাম এটা শিখে আমি কোথায় অ্যাপ্লাই করব, তাই না? সেই সেলিং স্কিলটাও ডেভেলপ করতে হবে, তাই না? তাহলে তাহলে না আমরা সবগুলো স্কিলকে আমরা ইয়ে করতে পারবো, মানে কম্বাইন করতে পারবো। তো একটা স্কিল বাদ দিয়ে আবার আরেকটা স্কিল কখনো ডেভেলপ করা যায় না। স্কিল ইজ হোলিস্টিক, এটা মানে এইভাবে আমাদেরকে অ্যাপ্রোচ নিতে হবে যে আমার হার্ড স্কিল আছে, সফট স্কিলস নেই, কিচ্ছু হবে না। সফট স্কিলস আছে, হার্ড স্কিলস নেই, কিচ্ছু হবে না। আমার নলেজ আছে কিন্তু আমার ইয়ে নাই, স্কিল নাই। আমার হেডে সবই আছে, হ্যান্ডসের কাজ আমি পারি না, তাহলে কিচ্ছু হবে না, ওর কোনো দাম নাই। তো আমাকে পুরো জিনিসটাই, আমি যে 3 ডোমেইনস অফ লার্নিং প্রথমে যেটা বলেছিলাম, পুরো জিনিসটাকে আমার কম্বাইন করে শিখতে হবে। অতএব সফট স্কিলস কখন শিখবো এই কথা চিন্তা করে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ইউ আর অ্যাকচুয়ালি হ্যাভিং এ লট অফ সফট স্কিলস। সেটা হয়তো অনেক সময় আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে বা আনকনশিয়াস মাইন্ডে থাকে, সেটাকে একটু কনশিয়াস মাইন্ডে বা আমাদের অ্যাওয়ারনেস লেভেলে উঠিয়ে নিয়ে এসে সেটাকে প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল, কঠিন কিছু না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর গ্রেট অ্যান্সার। আমরা একটু কে এম রাফসান হাসান রিপন স্যার কাছে যেতে চাচ্ছি। স্যার, আমরা যেমন যিশু স্যারের ক্যারিয়ারের আপস অ্যান্ড ডাউনস এর গল্পটা শুনলাম, আমরা একটু আপনার গল্পটা শুনতে চাচ্ছি। ছোট করে যদি একটু আপনার গল্পটা শেয়ার করতেন। আমার গল্পটা কাইন্ড অফ একটু অন্যরকম, কারণ মানে জীবনে প্রত্যেকেরই কোনো না কোনো জায়গায় একটা ধাক্কা প্রয়োজন হয়। মানে ধাক্কাটা মানে হচ্ছে রিয়ালাইজেশন যখন শুরু হয় আর কি, ধাক্কার পরে, যেটা ওই যে আমাদের যখন রকেট উপরে যায় না স্যাটেলাইটের জন্য, তখন কিন্তু তাকে 2বার ধাক্কা দিতে হয়। প্রথম রকেটটা তাকে নিয়ে যায় বায়ুমণ্ডল ভেদ করে, তারপরে ওই রকেট গুলো সরে যায়, দেন তার সেলফ আর একটা রকেট তাকে আবার ধাক্কা দেয়, আর একটা থ্রাস্ট যেটাকে বলে আর কি। তো আমার জীবনটা মোটামুটি স্বাভাবিক একটা গতিতে চলছিল, বাট হঠাৎ করে আমার ইন্টারমিডিয়েটের সময় আমার বাবা ইন্তেকাল করে। তো তখন আমার মধ্যে এক ধরনের পরিবার বলি বা ই বলি, আমার যে 2টা রাস্তা খোলা। একটা রাস্তা হচ্ছে যে আহ, মানে পাড়ার পাড়ার আমার যেহেতু জন্ম ঢাকায়, সো পাড়ার বন্ধুদের সাথে লাইফটাকে এলোমেলো করে পরিচালনা করা, আহ অথবা আরেকটা হচ্ছে প্রচুর পরিশ্রম করা, কারণ আমার মা বলে দিয়েছেন তোমার বিশ্ববিদ্যালয়ের খরচ আমি 1 বছর টানতে পারবো। তো এরকম একটা চ্যালেঞ্জ আমার ছিল। তো এখন আমার তো বাকি 3 বছর তো আমাকে আমার টাকা দিয়ে পড়তে হবে, ব্যাপারটা এরকম আর কি। তো তখন কিন্তু আমি আসলে কোনো বাজ বিচার করিনি, যেটা যিশু ভাই বললেন। মানে আমি বলতে পারেন, মানে when I was মানে 20, আমি কিন্তু তখন আমার কর্মক্ষেত্রে আমি ঢুকে গেছি। মানে আমি একদম 9 to 5 জব আমি কিভাবে করেছি আমি জানি না, কিন্তু আমি এরকম এই ভলেন্টারিলি কাজ করতে 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 বিভিন্ন মানুষের অফিসে গিয়ে গিয়ে, যারা পরিচিত ছিল তাদের অফিসে বসে থেকে 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 একটা সম্পর্ক ডেভেলপ করে 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 সেকেন্ড ইয়ারে আই গট অ্যান অফার যে তুমি কি এরকম কাজ করবা ইভিনিং টাইমে তোমার ক্লাস শেষে। তো আমি বললাম অফকোর্স, ওয়াই নট। তো তখন আমি যেই কারণে আমি বললাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা কেন ইম্পর্টেন্ট, আমার যা শেখার, যে একজন মানুষের সঙ্গে কিভাবে কমিউনিকেট করতে হবে, তাকে কিভাবে সন্তুষ্ট করতে হবে, তার তার কোনো প্রবলেম আসলে সেটা কিভাবে অ্যানালাইসিস করে প্রবলেমটাকে সলভ করতে হবে, প্রবলেম সলভ করবার জন্য আরো 3-4 জন মানুষকে কিভাবে ইনভলভ করতে হবে, কিভাবে নেগোশিয়েট করতে হবে, কিভাবে হাসতে হবে, কিভাবে গায়ে হাত দিতে হবে, কিভাবে কারো মানুষের হাত আমার গায়ে দিতে হবে, মানে এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমি শিখেছি ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। কারণ আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে যখন আমি বলতাম যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন কিন্তু আমাকে কেউ ইগনোর করতো না, সিরিয়াসলি আমাকে কেউ ইগনোর করতো না। কারণ মানে ওরকম 22-23 বছরের একটা ছেলের কাছে না, ছেলেকে না 40-45 বয়সের একজন মানুষ চায়। কারণ 40-45 বছর মানুষের যে স্বপ্নটা থাকে, সেই স্বপ্নটা সে নিজের শক্তি দিয়ে
পারে না মানে এগিয়ে নিয়ে যেতে, তখন তার প্রয়োজন হয় 22-23 বছরের তরুণদের। তো এই জিনিসটা আমাদের তরুণরা বোঝে না। তো আজকে যারা 22, 23, 24 বছরের তরুণরা আছেন, আপনারা যদি এইটা রিয়েলাইজ করেন যে আজকে যার বয়স 40, 45, 50, 60, তারা কিন্তু আসলে খুঁজছে তাদেরকে যাদের বয়স এখন 22, 23, 24, 25। কিন্তু আমরা মনে করি আগে এনজয় করি আমার স্টুডেন্ট লাইফ, মানে স্কুল, মানে ক্লাস, দেন বাসা, দেন বন্ধুদের সঙ্গে আড্ডা। আই এম নট মানে এগেইনস্ট অফ ফ্রেন্ডস আড্ডা, বাট একটা নিজের জন্য একটা কোয়ালিটি টাইম। কারণ আমার মতো আমি চাই না যে কেউ আপনারা আমার মতো বিপদে পড়েন, কারণ বাবা হচ্ছে একটা পরিবারের ছাদ। তো সেই ছাদ চলে গেলে তো আপনাকে তখন ডু অর ডাই, ইদার ইউ হ্যাভ টু ওয়ার্ক অর ইউ হ্যাভ টু ডাই। তো আমি চাই না যে এই সিচুয়েশন আপনাদের কারো হোক, কিন্তু এটাকে ফিল করেন। হ্যাঁ, সেই জন্য আগে থেকে অ্যাডভান্স প্রিকশন নেওয়া। সেজন্যই আমি তরুণ বন্ধুদের আমি সবসময় বলি যে ইউজ ইয়র ইউনো, যেটা যিশু ভাই বললে যে জাপানে গিয়ে উনি করেছেন, বিদেশে যারাই গিয়েছে তারাই করেছে, কিন্তু বাংলাদেশে যারাই থাকে তারা কেউ করে না। হ্যাঁ, তারা এক ধরনের এলিট ফিল করবার চেষ্টা করে যে আমি কিভাবে, কারণ আমি জানি আমার স্টুডেন্ট লাইফে আমার স্টুডেন্ট মানে ইউনিভার্সিটি আমাকে দিয়ে মেলায় মেলায় ফ্লায়ার বিলি করিয়েছে। তা আমি মেলায় ফ্লায়ার বিলি করতে গিয়ে আমি দেখেছি যে অনেক মানুষ আমাকে ঠাত লাগবে না, আবার অনেক মানুষ বলছে দেখি তো তোমাদের অফারটা কি। সো আমি কিন্তু মিক্সড রিয়াকশন থেকে আমি বুঝতে পেরেছি যে আমাকে কোন পজিশনে কিভাবে আমার হাসতে হবে। সো আমি যা ভিত্তি তৈরি করবার সেটা আমি আমার ইউনিভার্সিটি লাইফেই আমি করবার করার সুযোগ পেয়েছি, যে জন্য আমি থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ যে আমি এই সুযোগগুলি ওই সময় পেয়েছি। নালে কিন্তু আমি কিন্তু আমার সমস্ত বন্ধু বান্ধবদের চেয়ে 4 বছর এগিয়ে, কারণ আমি 20 বছরে শুরু করেছি, ওরা হয়তো 25 বছরে শুরু করেছে। সো আমি 5 বছর এগিয়ে আছি, এখনো আমি এটা বললি বলতে পারি 5 বছর এগিয়ে আছি ওদের চেয়ে, এক্সপিরিয়েন্সের দিক থেকে, হ্যাঁ, এই ডিফিকাল্টি ফেস করার দিক থেকে। আমি মনে করি আমাদের তরুণ বন্ধু যারা আছেন, ইউটিলাইজ ইয়োর স্টুডেন্ট লাইফ, অনলি বাসা আর মুখস্থ করার উপরে নির্ভর থেকে না। আর সফট স্কিলস এর যে কথাগুলো বললেন আমি একমত একদম যিশু ভাইয়ের কাছে। সফট স্কিলস আপনি বই পড়ে হয়তো সংজ্ঞা শিখতে পারবেন, বাট এটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে ভলেন্টারি কাজ করে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার ফ্রেন্ডসদের সাথে ক্লাব অ্যাক্টিভিটিতে যুক্ত থেকে। আমি আমার এক ইউনিভার্সিটির সেমিনারে এক মানে অডিয়েন্স হচ্ছিল না, আমার স্যার বললো যে তোর তোর দায়িত্বে 20 জন। আমি জানি কিভাবে করে আমি আমার 20টা বন্ধুকে ওই প্রোগ্রামে জয়েন করেছিলাম। সো আমার তখন রিয়েলাইজেশন হলো আমি তো খুব ভালো সেলসম্যান। নিজে নিজেকে ওই যে থ্যাংক ইউ দেওয়া, যে ওয়েল ডান কে এম হাসান রিপন। সো দিস ইজ লাইক দ্যাট। সেলফ স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার সবসময় কাজ করে এই ধরনের সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে। স্যার আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি যেখানে ওই যে ব্যাকগ্রাউন্ড শিফটিং এর ব্যাপারটা নিয়ে একটা কোশ্চেন এসেছে, যে কর্পোরেট সেক্টরে যদি কেউ ঢুকতে চায় সেক্ষেত্রে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ কি ঢুকতে পারবে কিনা, নাকি তাদের জন্য এটা খুবই টাফ হয়ে যায় ব্যাপারটা? না, কর্পোরেট কি আলাদা কোনো জায়গা? কর্পোরেট তো আলাদা কোনো মানে সেক্টর স্পেসিফিক জায়গা না যে অনলি ব্যাংকিং মানে কর্পোরেট, অনলি টেলকো মানে কর্পোরেট। তো আপনি যদি সোশ্যাল সায়েন্সে থাকেন তার মানে কি আপনার আপনার তো সবচেয়ে বেশি সোশ্যাল স্কিলস থাকার কথা। হ্যাঁ, কারণ আপনি সোশিওলজি তো এখন এই মুহূর্তে ডিমান্ডিং সাবজেক্ট। আমরা যে সোশ্যাল সায়েন্সকে একসময় মানে একটু নেগলেক্টেড থাকতো, আমি তো মনে করি দিস ইজ দ্য ওয়ান অফ দি মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট হতে পারে। সো ইউ ক্যান ইজিলি এন্টার, বাট তার জন্য কি করতে হবে? কর্পোরেট কি চায় আপনার কাছে? চায় আপনার পার্টিকুলার ওই সেক্টর স্পেসিফিক হার্ড স্কিলস আছে কিনা, যেটা যিশু ভাই বললেন আর কি। আর পাশাপাশি ওই ধরনের আপনি হাসতে পারেন কিনা ঠিক মতো, আপনি কথা বলতে পারেন কিনা ঠিক মতো, কমিউনিকেট যখন করবেন আপনি মানুষ বুঝে কমিউনিকেট করতে পারেন কিনা, মানুষ বুঝে আপনি মেসেজ দিতে পারেন কিনা, মানুষ বুঝে বা পরিবেশ বুঝে আপনি কথা বলতে পারেন কিনা। তো কর্পোরেট যদি দেখে যে আপনার মধ্যে এই গুণাগুণগুলি আছে, দে উইল ওয়েলকাম ইউ। তো আপনি এইটা কখনো ভাববেন না আমি তো এই ডিপার্টমেন্টে, সো কর্পোরেটে আমি হয়তো যেতে পারবো না। হয়তো আপনি এমনও হতে পারে সোশ্যাল স্কিলসে পড়েছেন বাট ইউ বিকাম আ ভেরি গুড মার্কেটিয়ার, বাট ওই যখনই দেখলেন যে আরে আমি তো মার্কেটিং এ ঢুকে গেছি, তখন হয়তো আপনি একটু মার্কেটিং বিষয়ে আরেকটু গভীর পড়াশোনা করলেন, মার্কেটিং এর কিছু হার্ড স্কিলস আছে সেগুলো আপনি একটু অ্যানালাইসিস করলেন, ধরেন প্রফিট এন্ড লস সম্বন্ধে আপনি একটু ধারণা নিলেন। হ্যাঁ, সো ইয়েস ইউ ক্যান এন্টার, নো ডাউট। থ্যাংক ইউ স্যার। আমরা একটু যাচ্ছি যিশু তরফদার স্যারের কাছে। স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে আমার লাস্টের দিকে একটা কোয়েশ্চেনটা হচ্ছে যে
আপনারা যখন নতুন কাউকে দেখেন বা সিলেক্ট করার যে প্রসিডিওরটা, হায়ারিং প্রসেসটা, তার মধ্যে কি এমন স্কিল, এক্সট্রা স্কিল থাকতে হয় যেটা আর কি আপনাদেরকে ইমপ্রেস করে? যেমন আমি যদি বলি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো তো প্রায় এখন সবাই পারছে। সো এর বাইরে এক্সট্রা কি জিনিস বা কোন ইম্প্যাক্টটা দেখে আপনারা একটু মানে সিলেক্ট করার প্রসিডিওরটা একটু বেটার হয় আর কি? সিলেক্ট আমি আমার ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, হোটেল ইন্ডাস্ট্রির কথা বলতে পারি আর কি। আমরা দেখে নেই যে তাদের মানে হোটেল লাইনের কোনো যে হার্ড স্কিলের কথা বলবো সেটা আছে কিনা, না থাকলে তো সে এন্ট্রি পাবে না একটা ইন্ডাস্ট্রিতে। তো তাকে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আমাদের থাকে যে এই স্কিলগুলো তার লাগবে। যে ফুড অ্যান্ড বেভারেজ যদি হয়, ফুড অ্যান্ড বেভারেজের একটা তার মানে ডিপ্লোমা লাগবে অথবা সার্টিফিকেট লাগবে, তাই না? সে যদি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন আছে, সার্ভিস আছে, ওই রিলেটেড একটা স্টাডি তার লাগবে, এবং সে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছে কিনা কোথাও, সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয়। এছাড়া এমনি লেম্যানকে নিয়ে তো আমাদের লাভ নেই, তাদেরকে আবার ওই বিষয়ে ট্রেনিং দিতে হবে। তো অতএব যে বিষয়, যে স্কিল নিয়ে তারা আসছে, যে পজিশনের জন্য তারা অ্যাপ্লাই করছে, আমরা প্রথমে দেখি যে তাদের সেই স্কিলগুলো আছে কিনা। তো সেটা তার হচ্ছে তার সিভিটা দেখলে আমরা বুঝতে পারি, এবং তখন আমরা তাকে শর্ট লিস্ট করলাম। এবং এরপরে যেটা আমরা করে থাকি সেটা যখন ইন্টারভিউ নেওয়ার সময়, তখন আমরা তাদের সাইকোমেট্রিক টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্ট এবং তাদের যে সফট স্কিলসগুলো, এগুলো আমরা দেখি আর কি, যে আসলে তারা কতটুকু মানে কষ্ট সহিষ্ণু এবং কতটুকু তারা মানে কমিটেড, তাদের কমিটমেন্ট লেভেল কতটুকু, এই সমস্ত বিষয়গুলো দেখি। এবং তাদের বিহেভিয়ার কেমন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, এগুলো সবই সফট স্কিলস। অর্থাৎ হার্ড স্কিলসটা তাকে হয়তো একটা এন্ট্রি দিচ্ছে, মানে একটা সিভিটা পুট করার জন্য, কিন্তু ফেস টু ফেস যখন বসলো তখন তাদেরকে তাদের এই সফট স্কিলসটা আমরা দেখছি, এবং তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল, কমিউনিকেশন স্কিল, এই জিনিসগুলো আমরা দেখছি। আমি যদিও মানে 5 স্টার লেভেলের হোটেল ম্যানেজমেন্টের কথা বলছি, আমার মনে হয় সব লেভেলেই এই জিনিসগুলো দেখা হয়, যে পিপলস পার্সন কিনা। কারণ হোটেল ম্যানেজমেন্টে তো তাকে অনেক লোকজনের সঙ্গে মানে কমিউনিকেট করতে হয়, সেজন্য তাকে পিপলস পার্সন হতে হবে। তো সে যদি খুব গোমড়া মুখে থাকে, বা সে যদি মানে একটু লোকজনের সঙ্গে কমিউনিকেট না করে, রেসপন্স না করে, রেসপন্সিভ না হয়, তাহলে কিন্তু তাকে আমরা সেভাবে মানে প্রায়োরিটি দেই না। তো অতএব এটা আমি সামারিতে বলবো যে যে কোনো প্রফেশনে, আমি তো আমার ইন্ডাস্ট্রির একটা দিলাম, উদাহরণ দিলাম, যে কোনো প্রফেশনেই টু গেট অ্যান এন্ট্রি ইউ মাস্ট হ্যাভ দি একাডেমিক অথবা এই কোয়ালিফিকেশন, ট্রেনিং কোয়ালিফিকেশন, এই সার্টিফিকেটটা আপনার লাগবে, নাম্বার 1। নাম্বার 2, আপনার কিছু যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা খুবই আপনার হেল্প করবে টু গেট অ্যান ইন্টারভিউ কল। মানে এক্সপিরিয়েন্সটা খুব প্রয়োজন। অনেকে প্রশ্ন করতে পারেন ফ্রেশার্সদের এক্সপিরিয়েন্স কিভাবে থাকবে, উইচ ইজ নট ইম্পসিবল। একজন ফ্রেশার হয়েও এই যে কে এম হাসান রিপন যেটা বললেন, যে মানে আমিও যেটা করেছি, যে মানে জব থাকা অবস্থা, মানে স্টাডি থাকা অবস্থায় আমি অনেক পার্ট টাইম জব করেছি। অর্থাৎ পার্ট টাইম জব থেকে কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা হয়ে যাচ্ছে, তো সেগুলো আমার সিভিতে রাখতে পারছি। অর্থাৎ আমি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ট্রেনিং কোয়ালিফিকেশন সেটাও যেরকম থাকছে, আবার এক্সপিরিয়েন্সও থাকছে, তখন আই ইনশিওর যে আমি ইন্টারভিউতে কলটা পাচ্ছি। আর ইন্টারভিউ বোর্ডে আমাকে স্যাটিসফাই করতে হবে উইথ মাই সফট স্কিলস। অর্থাৎ আমার সেই ফার্স্ট ইমপ্রেশন, অ্যাপিয়ারেন্স, স্মাইলিং, আই কন্ট্যাক্ট, এগুলো থেকে শুরু করে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার স্পিকিং এবিলিটি, আমার অ্যাটিটিউড, আমার রেসপন্সিভ অ্যাটিটিউড, সব কিছু মিলে কিন্তু আমাকে একজনকে আমরা দেখবো আর কি, তাই না? তো আমি বলবো যে এই হার্ড স্কিলস, সফট স্কিলস এবং সার্টিফিকেট সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আমরা নিয়ে আসি একজন ক্যান্ডিডেটকে। এটাই আমি বলবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কিছুই ফেলনা না, একটাকে ফেলে দিয়ে আরেকটাকে ধরা যাবে না, আমি আবারও বলছি। থ্যাংক ইউ স্যার। আমরা একটু রাফসান কে এম হাসান রিপন স্যার কাছে আসছি। স্যার, আপনি যদি কোনো ক্লোজিং রিমার্ক রাখতেন, আমরা যেহেতু একদম আমাদের সেশনটা একদম লাস্টের দিকে চলে এসেছি, আপনি সবার উদ্দেশ্যে যদি একটা ক্লোজিং রিমার্ক রাখতেন। রাইট, আমরা আলোচনা করেছি অলরেডি, আমরা তারপরে আবার রিক্যাপে বলতে পারি। সেটি হচ্ছে যে মানে আপনি যেই ফিল্ডেই কাজ করেন না কেন, সেই ফিল্ডের নির্ধারিত কিছু দক্ষতা আছে, আপনাকে সেই দক্ষতাগুলো জানতে হবে। যেমন আপনি যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চান, আপনাকে কোডিংটা ভালো জানতে হবে। আপনি যদি কোডিং লিখতে না পারেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, কোডিংটা যখন আপনি নিশ্চিত করবেন, তো আপনি নিজেকে তখন অন্য আরো তো
30 জন 40 জন আপনার সামনে আছে, আপনি নিজেকে আলাদা করবেন কিভাবে? তখন আপনি বলতে পারেন যে স্যার আমার এরকম আরো অনেক অভিজ্ঞতা আছে, আমি একটা প্রজেক্ট বানিয়েছি স্যার, আমি সেটাকে সেল করেছি। তো তখন তারা একটা মানে একটা ইউনিক সেলিং পয়েন্ট খুঁজে পাবে আপনার। আচ্ছা, তার মানে ও শুধু প্রোগ্রাম বানাতে পারে না, ও প্রোগ্রাম কিন্তু আবার চাইলে কনভিন্সও করতে পারে মানুষকে নেয়ার ব্যাপারে। তো আপনি একটা অ্যাডভান্টেজ, আপনার জীবনের এরকম কিছু অ্যাডভান্টেজ খুঁজে বের করে এমপ্লয়ারদের সামনে আপনার তুলে ধরতে হবে। এই তুলে ধরার জন্য ইউ নিড টু ওয়ার্ক, মানে আপনার এই ওয়ার্কটা আবার আপনাকে করতে হবে আপনার বাবা মাকে বুঝিয়ে। মাথায় রাখতে হবে, আপনি যদি বাবা মাকে কনভিন্স করতে না পারেন, বাবা মার বিরুদ্ধে গিয়ে কিন্তু আবার আপনি শান্তি পাবেন না। মানে বাসায় ফিরলে আপনি দেখবেন বাবা মার বকা খাচ্ছেন। সো ইয়োর কনভিন্সিং পাওয়ারটা প্রথমেই কাজে লাগাতে হবে আপনার বাবা মাকে, যে আপনার বাবা মাকে বোঝাতে হবে যে ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু পারফর্ম ইন দি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। যেদিন আপনি আপনার বাবা বা মাকে, বাবাকে সবার আগে বুঝাবার চেষ্টা করবেন, কারণ মাকে কনভিন্স করা যায় সহজেই, বাবাকে যদি কনভিন্স করতে পারেন মনে করবেন যে মানে মানে এটা আপনার জন্য অনেকটা কঠিন একটা পথ সহজ হয়ে গেল। আর লাস্ট রিমার্ক থাকবে যে আমি আবারও বলবো যে ডোন্ট থিঙ্ক আফটার স্টাডি I will develop my career, I will develop my soft skills, I will develop my hard skills. Otherwise people will never, because আজকে যিশু ভাই একজন ছাত্রকে যত সহজে কাছে টেনে নেবেন, একজন কোনো একটা প্রতিষ্ঠানের কর্মীকে কিন্তু তত সহজে টেনে নিবেন না। এটা ট্রু ফ্যাক্ট। ছাত্রদেরকে ডেভেলপ করবার, কাদা মাটিকে গড়বার একটা ইচ্ছা সবারই থাকে। হ্যাঁ, সো আপনারা এই পাওয়ারটাকে ডোন্ট মানে মিস ইউজ করার কোনো প্রশ্নই ওঠে না, করবেনই না আপনারা কেউ। দেখবেন আপনার লাইফে যা হতে চান তাই হতে পারবেন। যিশু ভাই যা হতে চেয়েছেন তাই হয়েছেন, আমি কে এম হাসান রিপন যা হতে চেয়েছি আলহামদুলিল্লাহ তাই হতে পেরেছি। তো এটা তখনই সম্ভব যখন গোল্ডেন টাইমটাকে আপনি গোল্ডেন টাইমে ইউজ করবেন। ওকে স্যার, যিশু স্যার আপনি যদি কোনো ক্লোজিং রিমার্ক রাখতেন আমাদের অডিয়েন্সদের জন্য বা ইউথদের জন্য। ইউথের জন্য বলবো যে তাদের আমাদের বাংলাদেশের যে প্রধানতম সমস্যাটা, যে সফট স্কিলসের কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে কমিউনিকেশন স্কিলটা, এটা আমরা একটু ঘাটতি আছে, যার জন্য মানে বাইরের লোকজন এসে আমাদের এখানে বেশ ছড়ি ঘোরাচ্ছে আর কি। একমাত্র তাদের কমিউনিকেশন স্কিলটা খুব হাই, এবং আমাদের ওনাররা তাদেরকে ট্রাস্ট করে। তো এটাকে ডেভেলপ করতে হবে, এবং কমিউনিকেশন ইজ দি মাদার অফ সাকসেস। এই কমিউনিকেশনটা যদি ডেভেলপ করতে পারি তাহলে আমরা মনে হয় আমরা জাতি হিসেবে খুবই এগিয়ে যেতে পারবো। কমিউনিকেশন ইজ দি মাদার অফ সাকসেস, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ দি ভেহিকল অফ কমিউনিকেশন। যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা আমরা কথা বলি, তো সেজন্য ভাষার প্রতিও আমাদেরকে খুব জোর দিতে হবে, ভাষায় দক্ষ হতে হবে। বাংলা ভাষা যেরকম মাতৃভাষা, এটাকে সুন্দর করে মানে লিখতে, পড়তে, বলতে শিখতে হবে, এবং পাশাপাশি ইংলিশ, which is the lingua franca or universal language, এটাকে আমাদের খুব সুন্দর করে ডেভেলপ করতে হবে। আর আমরা এখন শুধুমাত্র বাংলাদেশের কথা চিন্তা করব না, উই আর ভেরি প্যাট্রিয়টিক, আমরা বাংলাদেশকে ভীষণ ভালোবাসি, আমাদের মাতৃভূমি, মাতৃভাষা আমরা ভীষণ ভালোবাসি, কিন্তু উইল প্রিপেয়ার ফর মানে গ্লোবাল কনটেক্সটে আমাদের চিন্তা করতে হবে আর কি, যে আমরা শুধুমাত্র বাংলাদেশের জন্য নিজেকে প্রিপেয়ার করব না, আমরা যেন একদম উই আর নট লেস দ্যান এনিবডি, আমরা যেন সারা পৃথিবীর সব মানে ইউথদের সঙ্গে মানে নেক টু নেক আমরা সেই মানে কম্পিট করতে পারি, শোল্ডার টু শোল্ডার আমরা যেন কম্পিট করতে পারি, এবং তাদের সঙ্গে যেন গ্লোবাল এরিনাতে আমরা পারফর্ম করতে পারি। তো সেই জন্য আমাদের সব ধরনের কম্পিটেন্স ডেভেলপ করতে হবে, এবং পাশাপাশি আমাদের কমিউনিকেশন স্কিলস এবং ল্যাঙ্গুয়েজ স্কিলকে অনেক হাইলি ডেভেলপ করতে হবে। এটা আমি বলবো আমার কনক্লুডিং রিমার্কসে। আমার মানে তরুণ বন্ধুদের প্রতি আমার এই উপদেশটা থাকবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওয়াইসিসি এর সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের এই লাইভ সেশনটিতে অংশগ্রহণ করার জন্য। কে এম হাসান রিপন স্যার, যিশু তাওয়ারদার স্যার, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সো যারা ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, YSSE কে ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। সো যারা আমাদের অনুষ্ঠানটি দেখলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই সেশনটি। ধন্যবাদ।